1975 সালে মানুষ এমন এক গ্রহে নামার চেষ্টা করেছিল যেখানে তাপমাত্রা সীসা গলি দেয়, বাতাস মানুষের শরীরকে পিষে ফেলতে পারে, আর আকাশ থেকে ঝরে পড়ে সালফিউরিক অ্যাসিড। তবুও সোভিয়েত ইউনিয়ন সেখানে তাদের যন্ত্র পাঠিয়েছিল। কয়েক মিনিটের জন্য সেই যন্ত্র পৃথিবীতে ছবি পাঠায়, তারপর নীরবতা। সেই ছবিগুলি দেখিয়েছিল শুক্র গ্রহ কোনো স্বপ্নের পৃথিবী নয়, এটা এক জীবন্ত নরক। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি শুধু পাথর আর আগুনই দেখেছিল, নাকি আরও অনেক কিছু? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যাক। শুক্র গ্রহের পৃষ্ঠতলে নামার মুহূর্ততেই কল্পনা করো, সূর্য আকাশে আছে, কিন্তু আলো যেন পরিষ্কার নয়, ঘন হলদে কমলা আবায় ঢাকা। চারপাশে পাথরের সমতল, ভাঙা লাভা স্তর আর দিগন্তে দমবন্ধ করা কুয়াশা। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয়টা দৃশ্য নয়, তাপ। শুক্রের গড় তাপমাত্রা প্রায় 460 থেকে 475 ডিগ্রি সেলসিয়াস। এটা কোনো দুপুরের তাপ নয়, কোনো মরুভূমির গরমও নয়। এটি এমন তাপ যা সীসা গলিয়ে দিতে পারে। তুলনা করলে দেখা যায় বুধ গ্রহ সূর্যের অনেক কাছাকাছি হলেও তার রাতের অংশ অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে ঘন বায়ুমণ্ডল নেই। কিন্তু শুক্রের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তার বায়ুমণ্ডল এতটাই ঘন ও কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ যে সূর্যের তাপ একবার ভেতরে ঢুকলে তার বের হতে পারে না। এটি রানওয়ে গ্রিনহাউস এফেক্ট, একটি প্রক্রিয়া যেখানে তাপ আটকে গিয়ে ক্রমাগত বাড়তে থাকে। বিজ্ঞানীরা মনে করেন হয়তো কোটি কোটি বছর আগে শুক্রে জল ছিল, কিন্তু সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেই জল বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প নিজেও শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, ফলে তাপ আরও বাড়ে আর জল বাষ্পীভূত হয়, আর একসময় পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলাফল একটি স্থায়ী জ্বলন্ত দুনিয়া। আজ শুক্র হলো সেই বিপর্যয়ের চূড়ান্ত রূপ, একটি গ্রহ যেখানে জলবায়ু কখনো আর স্বাভাবিক হতে পারেনি। কিন্তু তাপই সব নয়। শুক্রের পৃষ্ঠে বায়ুচাপ পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি। পৃথিবীতে তুমি যদি সমুদ্রের প্রায় 900 থেকে 1000 মিটার গভীরে ডুব দাও, যে চাপ অনুভব করবে, শুক্রে সেটাই স্বাভাবিক অবস্থা। এই চাপের কারণে কোনো মানুষ, কোনো প্রাণী, এমনকি সাধারণ মহাকাশযানেরও কাঠামো মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়নের ভেনেরা মিশনগুলো যখন 1970-এর দশকে শুক্রে অবতরণ করেছিল, তাদের বেশিরভাগ ল্যান্ডার কয়েক মিনিটের বেশি টিকতে পারেনি। প্রচণ্ড তাপ আর চাপ একসঙ্গে কাজ করে যন্ত্রপাতিকে অকেজো করে দেয়। পৃথিবীর প্রযুক্তির জন্যও সেখানে বেঁচে থাকা এক বিরাট চ্যালেঞ্জ। এরপর আসে বায়ুমণ্ডলের বিষাক্ততা। শুক্রের বায়ুমণ্ডলে প্রায় 96 থেকে 97% কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন কার্যত নেই বললেই চলে। এর উপরে রয়েছে ঘন সালফিউরিক অ্যাসিডের মেঘ। পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি যেটা শিল্পে দূষণের কারণে হয়, শুক্রে সেটা স্বাভাবিক অবস্থা। সেখানে আকাশে ভাসমান মেঘগুলোই অ্যাসিড দিয়ে তৈরি। আকাশ নীল নয়, কারণ সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছাতে পারে না। ঘন গ্যাস ও কণাস্তর আলোকে ছড়িয়ে দেয়, ফলে এক অদ্ভুত হলদে কমলা আভা তৈরি হয়। সূর্য সেখানে স্পষ্ট গোলাকার ডিস্কের মতো দেখা যায় না, বরং যেন ঘোলা আলোর উৎস। দিন ও রাতের পার্থক্য খুব নাটকীয় নয়, কারণ ঘন বায়ুমণ্ডল তাপকে সমানভাবে ছড়িয়ে দেয়। সব মিলে শুক্র হলো এমন একটি গ্রহ যেখানে প্রকৃতির 3টি চরম রূপ একসঙ্গে কাজ করে: অসহনীয় তাপ, চূর্ণকারী চাপ আর বিষাক্ত বাতাস। এটি শুধু একটি গরম গ্রহ নয়, এটি সৌরজগতের সবচেয়ে বড় জলবায়ু সতর্কবার্তা। পৃথিবীতে আমরা যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছি, তার একটি চরম উদাহরণ যেন শুক্র। সোভিয়েত মহাকাশযান ভেনেরা 9 যখন অবশেষে ভেনাসের পৃষ্ঠে অবতরণ করে এবং পৃথিবীতে প্রথম ছবি পাঠায়, তখন সব কল্পনা ভেঙে যায়। ছবিগুলো ছিল একেবারে ভিন্ন এক পৃথিবীর। চারদিকে পাথুরে, উজাড়, নিষ্প্রাণ এক প্রান্তর। কোথাও কোনো জল নেই, কোনো গাছ নেই, কোনো প্রাণের চিহ্নও নেই। আকাশটির ম্লান কমলা রঙের, ঘন কার্বন ডাই অক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মেঘে ভরা। সূর্যের আলো সরাসরি পৌঁছায় না, বরং ঘন বায়ুমণ্ডল দিয়ে ফিল্টার হয়ে এক অদ্ভুত কমলা আভা তৈরি করে। এটা ছিল সৌরজগতের সবচেয়ে কঠিন ও শত্রুতাপূর্ণ পরিবেশের প্রথম সরাসরি প্রমাণ। পরবর্তীতে ভেনেরা 13 ও 14 আরও উন্নত যন্ত্র নিয়ে সেখানে পৌঁছায় এবং রঙিন ছবি পাঠায়। সেই ছবিগুলি আরও স্পষ্ট করে দেয় ভেনাস কোনো রোমান্টিক পৃথিবীর যমজ নয়, বরং জ্বলন্ত দুঃস্বপ্ন। পাথরের গায়ে গায়ে চাপা আলো, চারদিক যেন আগ্নেয় ছাইয়ের মতো পরিবেশ। ভূপৃষ্ঠের গঠন বিশ্লেষণ করে দেখা যায় ভেনাসের শিলাগুলো অনেকটাই বেসাল্টের মতো, যা পৃথিবীতে আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয়। এর মানে ভেনাস অতীতে বা হয়তো এখনও বিশাল আগ্নেয়গিরির কার্যকলাপ রয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন গ্রহটির বড় অংশই বিশাল লাভা সমভূমি দিয়ে ঢাকা। সেখানে হয়তো শত শত বা হাজার হাজার আগ্নেয়গিরি একসময় সক্রিয় ছিল। পৃথিবীর মতো টেকটনিক প্লেট না থাকলেও ভেনাসের অভ্যন্তরে তাপ জমে বিশাল অগ্নুৎপাত ঘটতে পারে, যা পুরো গ্রহের পৃষ্ঠকে বারবার পুনর্গঠন করেছে। আরও একটি বিস্ময়কর বিষয় হলো বাতাসের আচরণ। ভেনাসের পৃষ্ঠে বাতাসের গতি খুব ধীর, প্রায় শান্ত, কিন্তু উপরে বায়ুমণ্ডলের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে বাতাস অবিশ্বাস্য গতিতে প্রবাহিত হয়, এত দ্রুত যে পুরো বায়ুমণ্ডল গ্রহটির ঘূর্ণনের চেয়ে দ্রুত ঘুরে যায়। এই ঘটনাকে বলা হয় সুপার রোটেশন, অর্থাৎ ভেনাস নিজে খুব ধীরে ঘোরে, কিন্তু তার বায়ুমণ্ডল যেন আলাদা জীবের মতো দ্রুত গতিতে চারপাশে ছুটে চলে। কেন এমন হয় তার সম্পূর্ণ ব্যাখ্যা এখনও বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়। কিছু মিশন আরও অদ্ভুত সংকেত ধরেছিল। এমন কিছু বৈদ্যুতিক সিগন্যালও পাওয়া যায় যা ইঙ্গিত দেয় ভেনাসের ঘন বেগের ভেতরে হয়তো বজ্রপাত হচ্ছে। তবে এটি এখনও বিতর্কিত।
কেউ বলেন এটি সত্যিকারের বজ্রপাত, আবার কেউ বলেন এটি কেবল বায়ুমণ্ডলীয় অস্থিরতার ফল। কিন্তু যদি সেখানে বজ্রপাত ঘটে, তাহলে ভেনাসের আকাশ মাঝে মাঝে অন্ধকার মেঘের ভিতরে বিদ্যুতের ঝলকানি আলোকিত হতো, এক ভয়ঙ্কর অগ্নিময় দৃশ্য। ভেনেরা 13 যখন শুক্র গ্রহের পৃষ্ঠে অবতরণ করে, তখন সোভিয়েত বিজ্ঞানীরা জানতেন এতে ইতিহাস তৈরি করে চলেছে। কিন্তু পৃথিবীতে ফিরে আসা ছবিগুলোর কিছু অংশ অপ্রত্যাশিতভাবে বিতর্কের জন্ম দেয়। শুক্রের পাথুরে জ্বলন্ত মাটির উপর কিছু অদ্ভুত আকৃতি দেখা যায়, যেগুলো নিয়মিত পাথরের মতো দেখাচ্ছিল না। কিছু ছিল অস্বাভাবিক কোণযুক্ত, কিছু ছিল এমনভাবে অবস্থান করা যেন কৃত্রিমভাবে রাখা হয়েছে। এরপরে শুরু হয় কল্পনা। কিছু মানুষ দাবি করে এগুলো হয়তো কোনো কৃত্রিম বস্তু, কেউ বলে এটা হয়তো ভিনগ্রহের স্থাপনা, কেউ কেউ তো সরাসরি বলে বসে এটাই প্রমাণ শুক্রে একসময় কোনো সভ্যতা ছিল। ইন্টারনেটের যুগ আসার পর এসব দাবি আরও ছড়িয়ে পড়ে। ছবির নির্দিষ্ট অংশ জুম করে দেখানো হয়, কন্ট্রাস্ট বাড়িয়ে অস্বাভাবিক আকার তুলে ধরা হয়। কেউ দেখেন একটি হেলমেট, কেউ দেখেন যন্ত্রের অংশ, আবার কেউ বলেন এটা স্পষ্টতই কোনো স্ট্রাকচার। কিন্তু বিজ্ঞানীরা এই দাবিগুলোকে অনেক বেশি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন। প্রথমত, ভেনেরা 13 যে পরিবেশে নেমেছিল তা ছিল পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি চাপযুক্ত, আর তাপমাত্রা ছিল প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস, যা সীসা গলানোর জন্য যথেষ্ট। সেই অবস্থায় জটিল কোনো কাঠামো টিকে থাকা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ল্যান্ডারের ক্যামেরা ও যন্ত্রপাতির কিছু অংশ মাটিতে পড়ে থাকতে পারে, বা ল্যান্ডিংয়ের সময় কিছু কভার আলাদা হয়ে থাকতে পারে, যে ছবিতে অদ্ভুত দেখাতে পারে। এছাড়া শুক্রের আগ্নেয়গিরিময় ভূখণ্ডে পাথরগুলোর আকার প্রায় অস্বাভাবিক ও অদ্ভুত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণেই ভিনগ্রহী জীবনের বা কৃত্রিম কাঠামোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছবিগুলো বহুবার পরীক্ষা করা হয়েছে। যে অবজেক্ট নিয়ে এত আলোচনা, সেটিকে অধিকাংশ গবেষক স্বাভাবিক পাথুরে গঠন বা ল্যান্ডারের অংশ হিসেবেই ব্যাখ্যা করেন। কিন্তু আসল ভয়াবহতা ছবির রহস্যে নয়, আসল ভয়াবহতা হলো শুক্র গ্রহ নিজেই। সোভিয়েত ল্যান্ডারগুলো যে সময়টুকু টিকে থাকতে পেরেছিল, তা শুনলে বোঝা যায় শুক্র কতটা নির্মম। ভেনেরা 7 টিকে ছিল মাত্র 23 মিনিট, ভেনেরা 13 53 মিনিট। কিছু মিশন প্রায় 2 ঘন্টা পর্যন্ত টিকে ছিল। তারপর একে একে সবকিছু নীরব হয়ে যায়। তাপ আর চাপ ধীরে ধীরে ধাতু বিকৃত করে দেয়, ইলেকট্রনিক সার্কিট পুড়ে যায়, মানব প্রযুক্তি ভেঙে পড়ে। শুক্র গ্রহে এখন পর্যন্ত মানুষের তৈরি কোনো যন্ত্র দীর্ঘ সময় বেঁচে থাকতে পারেনি। আমরা চাঁদে ঘাঁটি বানানোর স্বপ্ন দেখি, মঙ্গলে উপনিবেশের পরিকল্পনা করি, কিন্তু শুক্র, সেখানে কয়েক ঘন্টাও টিকে থাকা অসম্ভবের কাছাকাছি। এবং এই জায়গাতেই শুক্র শুধু একটি গ্রহ নয়, একটি সতর্কবার্তা। কারণ বিজ্ঞানীরা মনে করেন বহু কোটি বছর আগে শুক্র হয়তো পৃথিবীর মতোই ছিল, হয়তো সেখানে সমুদ্র ছিল, হয়তো আকাশ ছিল স্বচ্ছ। কিন্তু এই এক সময় তার বায়ুমণ্ডল নিয়ন্ত্রণ হারায়, কার্বন ডাইঅক্সাইড জমতে থাকে, তাপ আটকে যায়, শুরু হয় ভয়াবহ রানওয়ে গ্রিনহাউস এফেক্ট। ফলাফল আছে সেই জ্বলন্ত নরক। শুক্র আমাদের দেখায় একটি পৃথিবী কীভাবে ধীরে ধীরে বাসযোগ্যতা হারাতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।